আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলিং ফ্যানের ক্যাপাসিটর সংযোগের দক্ষতা অর্জন করব। তো আমরা বিগত সময়ে যে সকল প্র্যাকটিক্যাল করছি, আজকে একটা নতুন প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটর সংযোগ। বর্তমানে এমনি গরম চলতেছে প্রচুর, বাসা বাড়িতে ম্যাক্সিমাম মানুষের এই সিলিং ফ্যানের প্রবলেম হচ্ছে। দেখবেন যে বিভিন্ন হয় স্পিড কমে গেছে, নাহলে ক্যাপাসিটর বাস্ট হয়ে গেছে, যে কোনো প্রবলেম হচ্ছে। আমরা যদি এই ক্যাপাসিটরের সংযোগ শিখি, তাহলে কারো বাসায় অথবা নিজের বাসার যদি সিলিং ফ্যানের ক্যাপাসিটরগুলো নষ্ট হয়ে যায়, এগুলোকে আমরা ঠিক করতে পারবো। তো আমাদের সিলিং ফ্যানের ভিতরে কয়েল থাকে দুইটা। আমরা জানি যে একটা হচ্ছে স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল। স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলকে মেইন কয়েল বলা হয় সিলিং ফ্যানে। এই দুইটা কয়েল থাকে, কয়েল ভিতরে থাকে। আর আমরা বাইরে থেকে যে তারগুলো থাকে, এই তারের মধ্যে আমরা মূলত ক্যাপাসিটর সংযোগ করে থাকি। আমাদের সিলিং ফ্যানগুলো দুই ধরনের টাইপের হয়, যে বাইরে 3টা তার থাকে, কখনো কখনো 4টা তার থাকে। এখন এই 3টা তার এবং 4টা তারে কিভাবে আমরা ক্যাপাসিটর সংযোগ করবো এটা দেখবো। তো সিলিং ফ্যানে সাধারণত 2.5 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তবে অনেকাংশে কখনো যদি সিলিং ফ্যান অনেক বেশি বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আমরা সেখানে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরও ব্যবহার করি। তবে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করলে সিলিং ফ্যানের কয়েলের উপর প্রেসার পড়ে, এতে করে কয়েলটা যে কোনো সময় কেটে যাইতে পারে। তো আমাদের স্টার্টিং কয়েল আর রানিং কয়েল, আমরা এখানে মাথায় রাখতে হবে যে আমাদের দুইটা কয়েলে দুইটা আলাদা এখানে কাজ হবে, সেই কাজ অনুযায়ী আমরা ক্যাপাসিটর সংযোগ করব। আমাদের একটা কয়েলের মাথা থাকে দুইটা, শুরু করি এক মাথায়, শেষ করি আরেকটা মাথায়। তো দুইটা মাথার আমরা একটা নামকরণ যদি করি, যে শুরুর মাথাকে আমরা বললাম যে S1, তার মানে স্টার্টিং কয়েলের শুরুর প্রান্ত, আর এটা হচ্ছে S2, স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত। আর এটা হচ্ছে রানিং কয়েল, রানিং কয়েলের শুরুর প্রান্তকে R1 দিয়ে প্রকাশ করলাম, রানিং কয়েলের শেষ প্রান্ত হচ্ছে R2 দিয়ে প্রকাশ করলাম। এখন এই যে কয়েলগুলো, এই কয়েলগুলো বাইরে 4টা এক কালারের তার হতে পারে, 4টা ভিন্ন ভিন্ন কালারের তার হতে পারে। তো আমাদেরকে কোন ডিভাইস দিয়ে বা কি যন্ত্র দিয়ে বা কি ইনস্ট্রুমেন্ট দিয়ে এই তারগুলোকে শনাক্ত করতে পারি? তো আমরা সাধারণত দুইটা ডিভাইস দিয়ে ভালোভাবে রেজাল্টটা পাই। যেমন সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে যদি আমরা টেস্ট করি, 4টা তার বাইরে আছে, তাইলে আমরা সিরিজ টেস্টিং ল্যাম্পের যে 2 পিন প্লাগের যে দুইটা তার, একটা তারকে যদি আমি এই প্রান্তে ধরি, ধরার পরে আরেকটা তার এই প্রান্তে ধরলে কখনোই টেস্টিং ল্যাম্পের বাতি জ্বলবে না। যদি এই প্রান্তে ধরি তাহলেও বাতি জ্বলবে না। যদি এই প্রান্তে ধরি, তখন সিরিজ টেস্টিং ল্যাম্পের বাতিটা মৃদু আলোয় জ্বলবে। এখন এই মৃদু আলোয় জ্বললে আমি বুঝবো যে আমার একটা কয়েল ভালো আছে। যদি কোনোটাই না জ্বলতো, তাহলে বুঝতাম যে আসলে এই ফ্যানটার ভিতরে কয়েলেরই সমস্যা। যেহেতু একটা কয়েল জ্বলছে, তার মানে এই কয়েলের যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত আমরা ফাইন্ড আউট করলাম সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে। পরের বার আমাদের বাকি থাকলো 2 প্রান্ত। এই 2 প্রান্তে সিরিজ টেস্টিং ল্যাম্পের যদি আমরা 2 পিন প্লাগের 2 মাথা ধরি, তখন দেখা যাবে যে যদি বাতিটা মৃদু আলো জ্বলে সিরিজ টেস্টিং ল্যাম্পে, তখন আমি বুঝবো যে আমার এই কয়েলটাও ভালো আছে। আর যদি এক কয়েল ভালো পাই আর এক কয়েল ভালো না পাই, তখন বোঝা যাবে যে এর যে কোনো একটা কয়েল কেটে গেছে বা পুড়ে গেছে। ওইটা আমাদেরকে সিলিং ফ্যান খুলে, ভিতর থেকে খুলে, তারপর এটা সমাধান করতে হবে। আমরা যদি বাইরে থেকে ক্যাপাসিটর সংযোগ করব, তাহলে আমরা আজকে ক্যাপাসিটর সংযোগটা শুধু শিখি। তো এখন আমাদের এই কয়েল আইডেন্টিফাই হয়ে গেল সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে। কারো যদি কাছে সিরিজ টেস্টিং ল্যাম্প না থাকে, সেক্ষেত্রে এখন যে আমরা দুইটা কয়েল আইডেন্টিফাই করলাম, করার পরে এখন আমাদের দরকার কি, স্টার্টিং কয়েল কোনটা, রানিং কয়েল কোনটা, এটা আইডেন্টিফাই করা। আমাদের স্টার্টিং কয়েলের প্যাচ সংখ্যা সবসময় বেশি হয়। প্যাচ বেশি হওয়ার কারণে রেজিস্ট্যান্সও কি হবে, বেশি হবে। এবং রেজিস্ট্যান্স যেহেতু বেশি, আমরা জানি সিরিজ টেস্টিং ল্যাম্পে, আমাদের সিরিজ টেস্টিং ল্যাম্পের যে বাতিটা, এই বাতিটাও একটু তুলনামূলকভাবে বেশি জ্বলবে। আর রানিং কয়েলের কি হবে, প্যাচ কম, একটু জ্বলবে তুলনামূলকভাবে কম, কারণ এর বাধা কম, এজন্য সিরিজ টেস্টিং ল্যাম্পে এই বাতিটা একটু কম জ্বলবে। তাহলে এভাবে আমরা সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে যখন দুইটা কয়েল আইডেন্টিফাই করলাম, প্রথমে একটা কয়েল ধরে দেখবো যে কোন কয়েলটা বেশি জ্বলে। যেটা বেশি জ্বলে সেটাকে আমরা আইডেন্টিফাই করবো, এটা স্টার্টিং কয়েল, আর একটা আইডেন্টিফাই করবো, এটা হচ্ছে রানিং কয়েল। দুইটা কয়েল আইডেন্টিফাই হয়ে গেলে এখন আমরা ক্যাপাসিটর সংযোগ করবো। তো আমরা অন্য কোন ডিভাইস দিয়ে আবার এই কয়েলগুলো আইডেন্টিফাই করবো। একবারে আমরা কয়েল আইডেন্টিফাই গুলো বুঝে নেই। যদি আমাদের কাছে অ্যাভোমিটার থাকে অ্যানালগ টাইপটা, তাহলে অ্যানালগ টাইপ অ্যাভোমিটারের যে আমাদের ওহম মিটার স্কেল আছে, সেই ওহম মিটার স্কেলের সর্বোচ্চ রেঞ্জ আছে ওখানে 10K। সেই 10K তে সিলেক্টর নবটা দিয়ে আমাদের যে অ্যাভোমিটারের দুইটা টার্মিনাল আছে, একটা টার্মিনালকে আমি এখানে ধরবো,
আরেকটা টার্মিনালকে এখানে ধরলে কখনোই আমাদের অ্যাভোমিটারের কাঁটাটা পার দিবে না, এখানে ধরলেও পার দিবে না। যদি আমি এখানে ধরি অ্যাভোমিটারের কাঁটাটা পার দিবে, যদি পার দেয় আমি বুঝবো যে এটা আমাদের একটা কয়েল। একটা কয়েল আইডেন্টিফাই হয়ে গেলে বাকি থাকলো আর দুইটা মাথা। আমি যদি অ্যাভোমিটারের দুইটা প্রোব আবার এখানে ধরি, তখন কাঁটাটা আবার যদি সর্বোচ্চ রেঞ্জে গিয়ে দেখায় যে হ্যাঁ কাঁটাটা নড়ছে, তখন আমি বুঝবো যে হ্যাঁ আমাদের এই কয়েলটাও ভালো আছে। কিন্তু অ্যাভোমিটারের সমস্যা হচ্ছে, অ্যাভোমিটারে যেহেতু আমাদের সিলেক্টর নবটা নড়ে, এই দুইটা কয়েলের রেজিস্ট্যান্সের ভ্যারি খুবই কম হয়, যেটা অ্যাভোমিটার অ্যানালগ টাইপে আমরা তেমন একটা ফাইন্ড আউট করতে পারি না। আমরা অ্যানালগ টাইপ অ্যাভোমিটার দিয়ে শুধুমাত্র কয়েল আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল যেহেতু রেজিস্ট্যান্সের কম বেশি হয়, এর জন্য আমরা এটা ওখানে ভালো করে বোঝা যায় না। তো আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের কারো কাছে যদি ডিজিটাল অ্যাভোমিটারটা থাকে, সেই ডিজিটাল ভোল্ট অ্যাভোমিটার দিয়ে আমরা হচ্ছে এই কয়েলটা আইডেন্টিফাই করতে পারি। ডিজিটাল অ্যাভোমিটার দিয়ে যদি আমি আইডেন্টিফাই করতে যাই, আমাদের ডিজিটাল যে মাল্টিমিটার, সেই মাল্টিমিটারে আমাদেরকে সিলেক্টর নবটা রাখতে হবে ওহম মিটারের যে 2K তে। আপনি যদি উপরে রাখেন তাও পাবেন মান, কিন্তু আবার গুণ করে মানটাকে ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। তো আমরা মাল্টিমিটার ডিজিটালটা ওহম মিটার রেঞ্জে যখন পয়েন্টারটা রাখবো, রাখার পরে আমাদের যে দুইটা পয়েন্ট হবে, একটা কমন প্রান্তে আর একটা হচ্ছে লাল প্রান্ত, যেটা আমরা ডিজিটাল মাল্টিমিটারে 4টা প্রোব দেখি না, একটা প্রোবের মধ্যে থাকে হচ্ছে ভোল্টেজ, ওহম এবং ফ্রিকোয়েন্সি। তো আমরা ভোল্টেজ যেহেতু আমরা ওহম পরিমাপ করবো, লাল প্রোবটাকে আমাদেরকে ওহম মিটারের যে জায়গা আছে সেখানে দিয়ে আমরা ডিজিটাল ভোল্ট মিটারে বা মাল্টিমিটারে দুই মাথাকে যদি এখানে ধরি, মাল্টিমিটারের দুই মাথা এখানে ধরলে আমাদের হচ্ছে একটা নির্ধারিত রেজিস্ট্যান্স দেখাবে। যখন এই রেজিস্ট্যান্সটা দেখাবে, আমরা রেজিস্ট্যান্সটা কোথাও লিখে রাখবো। আমি উদাহরণস্বরূপ বলতেছি যে এই দুইটার যে রেজিস্ট্যান্স, প্রথমে আমি রেজিস্ট্যান্স পাইছি হচ্ছে 240 ওহমের একটা রেজিস্ট্যান্স পাইলাম এই কয়েলটার জন্য। এখন পরে বাকি থাকলো আর দুইটা তার, এই দুইটা তারের আমি যখন ধরবো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, সেখানে আমি পাইলাম হচ্ছে 190 ওহম। তাহলে দুইটার রেজিস্ট্যান্স আলাদা যখন পাইলাম, তখন আমি কিন্তু বুঝে ফেলছি যে কার রেজিস্ট্যান্স বেশি কার রেজিস্ট্যান্স কম। যার রেজিস্ট্যান্স বেশি সেটা হচ্ছে স্টার্টিং কয়েল, আর যার রেজিস্ট্যান্স কম সেটা হচ্ছে রানিং কয়েল। দুইটা কয়েল আইডেন্টিফাই হয়ে গেল। তো আমরা তিন ভাবে মূলত কয়েল আইডেন্টিফাই করা শিখলাম। একটা হচ্ছে সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে, একটা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, একটা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে। কয়েল আইডেন্টিফাই হয়ে গেলে এখন আমরা হচ্ছে 4টা পদ্ধতিতে ক্যাপাসিটর কিভাবে সংযোগ করব এটা দেখব। তো আমাদের যত পদ্ধতি আছে সকল পদ্ধতিতে আমরা দুইটা আলাদা আলাদা কয়েল যখন আইডেন্টিফাই হয়ে যাবে, দুইটা তারকে আলাদা করলাম স্টার্টিং কয়েলে, দুইটা তারকে রানিং কয়েলের জন্য আলাদা করে নিলাম। নেয়ার পরে আমরা স্টার্টিং কয়েল থেকে একটা তার নিব এবং রানিং কয়েল থেকে একটা তার নিব। দুইটা তার নেয়ার পরে এই দুইটা তারকে একত্রিত সংযোগ করে দিয়ে আমরা এখান থেকে নিউট্রাল তার বের করি। দুইটা তারকে একত্রিত করে এটা হচ্ছে কমন প্রান্ত করলাম অথবা নিউট্রাল প্রান্ত বানাইলাম। বানানোর পরে এটা আমরা নিউট্রালের জন্য রেখে দিলাম। আর বাকি থাকলো আমাদের যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত। এই দুইটা প্রান্তের মধ্যে আমাদের ক্যাপাসিটর সংযোগ করতে হবে। ক্যাপাসিটরের প্রান্ত থাকে দুইটা। যে ক্যাপাসিটর, এটা 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, এখানে দুইটা প্রান্ত আছে। এই দুইটা প্রান্ত আমরা এখানে কানেক্ট করব। তো একটা কথা মনে রাখতে হবে যে ক্যাপাসিটর সবসময় স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশন করতে হয়। আমরা এটাকে ভুল করে যদি রানিং কয়েলে দেই, সেক্ষেত্রে আমাদের কয়েলের উপর একটা ইফেক্ট পড়বে। এজন্য আমরা সবসময় ক্যাপাসিটরকে স্টার্টিং কয়েলের সাথে সিরিজে রাখবো। আমরা প্রথমে ক্যাপাসিটরের যে দুইটা প্রান্ত, এটা হচ্ছে ক্যাপাসিটরের একটা চিহ্ন, দুইটা প্রান্তই সমান থাকে। আমরা ক্যাপাসিটরের এক প্রান্তে স্টার্টিং কয়েলের একটা মাথা দিয়ে দিব, আরেকটা প্রান্তে রানিং কয়েলের একটা মাথা দিয়ে দিব। তাহলে দুই প্রান্তে দুই কয়েলের মাথা দিয়ে দেওয়া হলে আমরা তো এখানে নিউট্রালের একটা প্রান্ত বের করছি, এখন দিতে হবে হচ্ছে পজিটিভ লাইন অথবা ফেজ লাইনের প্রান্ত। এটাকে আমরা কি করব, ক্যাপাসিটরের যে মাথা রানিং কয়েলের মাথা সংযুক্ত আছে সেখানে আমরা অ্যাড করে দিব। তাহলে এখানে দেখেন এখন আমাদের যে ক্যাপাসিটর এবং স্টার্টিং কয়েল এটা লাইনের সাথে সিরিজে অবস্থান করতেছে নাকি? তাহলে ক্যাপাসিটর এবং স্টার্টিং কয়েল লাইনের সাথে সিরিজে অবস্থান করতেছে। এখন এটা আমরা বোর্ডের চিত্র দেখে সুন্দর করে বুঝছি, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল করতে যাব, 4টা তারের মধ্যে
কখনোই S1 S2 R1 R2 এগুলো ফাইন্ড আউট করা থাকে না। এখানে আমাদের প্রান্তগুলো সঠিক পর্যায়ে হয়েছে বিধায় সিলিং ফ্যান যেদিকে ঘুরে, সিলিং ফ্যান ঘুরে মূলত এন্টি ক্লকওয়াইজে, অথবা আমাদের কন্ডিশন যদি সব ঠিকঠাক থাকে সিলিং ফ্যান এন্টি ক্লকওয়াইজে ঘুরবে। কিন্তু আমাদের যেহেতু 4 তারের মধ্যে যেহেতু কয়েল আইডেন্টিফাই করা থাকে না, ওখানে ভুল করে যদি আমরা স্টার্টিং কয়েল ঠিকই বের করছি, রানিং কয়েলও বের করছি, ভুল করে যদি আমরা স্টার্টিং কয়েলের যে প্রান্ত দুইটা আছে আমি ভুল করে এখানে লাগাই দিছি হচ্ছে S2 প্রান্ত আর এখানে লাগাই দিছি S1 এর প্রান্ত, তার মানে আমার পোলারিটিটা চেঞ্জ হয়ে গেছে। এই পোলারিটি চেঞ্জ হওয়ার কারণে আমার এখানে আছে R2, এখানে আছে S1, এখানে আবার আছে S2, এখানে আছে S1 R1, তার মানে আমার দুইটা কয়েলের পোল চেঞ্জ হয়ে গেছে। এই পোল চেঞ্জ হয়ে গেলে ফ্যান আবার ক্লকওয়াইজে ঘুরবে। তো যদি কখনো সিলিং ফ্যান সংযোগের পরে আমরা রানিং কয়েল আইডেন্টিফাই করছি, স্টার্টিং কয়েল আইডেন্টিফাই করছি, দুইটা কয়েল আইডেন্টিফাই করার পরেও সিলিং ফ্যান আমার ক্লকওয়াইজে ঘুরে, তখন আমাকে বুঝতে হবে যে আমার স্টার্টিং কয়েলের যে দুইটা প্রান্ত আছে, প্রান্ত দুইটা উল্টাপাল্টা হয়ে গেছে। তখন আমরা কি করব, স্টার্টিং কয়েলের যে দুইটা প্রান্ত আছে আমরা S1 এর এই প্রান্তটাকে খুলে ক্যাপাসিটরের এক প্রান্তে নিয়ে আসবো, আর ক্যাপাসিটরের যে প্রান্তটা আছে সেটাকে নিয়ে আবার কি করব, নিউট্রালের যে কমন প্রান্তটা আছে সেই কমন প্রান্তে পাঠিয়ে দিব। তাহলে আমাদের হচ্ছে কয়েলটা সঠিক পজিশনে যখন যাবে তখন মূলত ফ্যানটা অ্যান্টি ক্লকওয়াইজেই ঘুরবে। এখন কারো প্রশ্ন থাকতে পারে যে আমি S2 এখানে দিয়ে দিছি, S1 দিয়ে দিছি, এতে করে ফ্যান যদি ক্লকওয়াইজে ঘুরে তাহলে আমি স্টার্টিং কয়েলের তার চেঞ্জ না করে কি রানিং কয়েলের তার চেঞ্জ করতে পারবো না? রানিং কয়েলের তারও চেঞ্জ করা যাবে। আপনি চাইলে এখানকার যে রানিং কয়েলটা নিউট্রালে কমন করছেন, এখানকার R2 এর তারটাকে ক্যাপাসিটরের এই মাথায় দিতে পারেন, তখন এটা হয়ে যাবে R2 আর এটা হয়ে যাবে হচ্ছে R1। যখন আপনি আবার এই রানিং কয়েলের দুইটা তার চেঞ্জ করে দিলেন তখন কিন্তু স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরটা সিরিজে আছে কিনা? আবার যখন এই উপরেরটা কম বেশির কারণে এই তার দুটো চেঞ্জ করে দিলেন তখনও ক্যাপাসিটরের সাথে সিরিজেই আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কোথায়, আমাদের ফ্যানটা ক্লকওয়াইজে কেন ঘুরে? আমাদের এই পোলারিটিটার কম বেশির কারণে। আমরা চাইলে রানিং কয়েলের দুইটা তারকেও এক্সচেঞ্জ করে ঠিক করতে পারি, স্টার্টিং কয়েলের দুইটা তারকেও এক্সচেঞ্জ করে ঠিক করতে পারি। তো আমাদের এভাবে মূলত আমরা ক্যাপাসিটরের 4 তারের যে প্রান্ত আছে এভাবে আমরা হচ্ছে ক্যাপাসিটরটাকে সংযোগ করব। তো আশা করি আপনারা 4 তারের যে তার বের হয় আমাদের একটা সিলিং ফ্যানে, সেই সিলিং ফ্যানের ক্যাপাসিটরটা একটু সংযোগ করতে পারবেন যে কোনো ভাবে। আমাদের অনেক সময় অ্যাসেসমেন্টে আসে যে সিলিং ফ্যান উল্টা ঘোরার কারণ কি? ম্যাক্সিমাম মানুষ তখন উত্তর দেয় যে আমাদের ক্যাপাসিটরের সংযোগ উল্টা হয়ে গেছে। তো ক্যাপাসিটরের কিন্তু আমাদের এখানে যে আমরা ক্যাপাসিটরটা ব্যবহার করি এর কোনো পোল নাই, এটা হচ্ছে নন পোলারাইজড একটা ক্যাপাসিটর। আমাদের সংযোগের ভুলের কারণে মূলত এমনটা হচ্ছে। তো আমাদের যদি কখনো সিলিং ফ্যান ক্লকওয়াইজে ঘুরে তাহলে আমরা স্টার্টিং কয়েল অথবা রানিং কয়েলে যে কোনো একটা তারের পোলারিটি চেঞ্জ করেই আমরা এটার গতি বা হচ্ছে দিক পরিবর্তন করতে পারি। কিন্তু যারা সচরাচর অন্যান্য জায়গায় কাজ করে এরা এই ফেজ লাইনটা এত কষ্ট করে কানেকশন দিছে, এরা আর এই কানেকশনটা নড়ায় না, ক্যাপাসিটর কানেকশনটা নড়ায় না, নড়ায় কি করে এই মেইন ফেজ লাইনটা দিয়ে দেয় হচ্ছে আমাদের ক্যাপাসিটরের এই প্রান্তে। যখন আমি ক্যাপাসিটরের এই প্রান্তে দিয়ে দিলাম তখন এই ক্যাপাসিটরটা রানিং কয়েলের সাথে সিরিজে হয়ে যায়, স্টার্টিং কয়েলের সাথে কিন্তু প্যারালালে থাকে, তখন কিন্তু এই রানিং কয়েলটা রিস্কে পড়ে যায়। তবে বর্তমানে কিছু কিছু কোম্পানি যারা সিলিং ফ্যান বানাচ্ছে ওরা রানিং কয়েলের প্যাচ সংখ্যা বাড়ায় দিয়ে রানিং কয়েলের সাথে ক্যাপাসিটরটাকে সিরিজে সংযুক্ত করে, কিছু কোম্পানি আছে। তো যাই হোক, আমরা হচ্ছে 4 তার বিশিষ্ট যে সিলিং ফ্যানের তার, এই তারে কিভাবে ক্যাপাসিটর সংযোগ করবো আশা করি বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে যেখানে 3 তার থাকবে, 3 তারের আমরা ক্যাপাসিটর কিভাবে সংযোগ করব। আচ্ছা, আমাদের যে ক্যাপাসিটর গুলো আছে এই ক্যাপাসিটর গুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, আপনারা যে কোনো কোম্পানির বাজার থেকে কিনে সংযোগ করতে পারেন।
তো আমরা এখন 3 তারওয়ালা যে সিলিং ফ্যান গুলো আছে এগুলাতে ক্যাপাসিটর কিভাবে সংযোগ করা যায় এটা আমরা শিখব। তো আমাদের এখানে 4 তার আর 3 তারের পার্থক্য কি? আমরা 4 তারের মধ্যে 4 তার বের করা ছিল, যেখানে একটা কমন তার বের করছিলাম। আর 3 তার পদ্ধতিতে কোম্পানি নিজে ওয়্যারিং করার পরে বা ওয়াইন্ডিং করার পরে ওই কয়েলের ভিতর থেকেই দুইটা মাথা কমন করে একটা মাথা বের করে দিচ্ছে। তার মানে কি, তারা নিউট্রাল প্রান্ত বা কমন প্রান্ত বের করেই রাখছে। আমাদেরকে এখন ফার্স্ট টাইমে এই 3 তার পদ্ধতিতে প্রথমে আমাদেরকে বের করতে হবে কোনটা আমার কমন প্রান্ত, সেই কমন প্রান্তটা খুঁজে বের করতে হবে। তো আমরা সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করতে পারি, অ্যাভোমিটার দিয়ে টেস্ট করতে পারি, ডিজিটাল মাল্টিমিটার দিয়েও টেস্ট করতে পারি। তো প্রথমে সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করলে কি ফলাফলটা হবে এটা একটু দেখি। আমাদের সিরিজ টেস্টিং ল্যাম্পের যে দুইটা প্রান্ত আছে 2 পিন প্লাগে, সেই প্রান্তের একটা প্রান্ত যদি আমি এখানে ধরি, এই প্রান্তটার একটু নামকরণ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে কালো তারের হিসাবে এটাকে নিউট্রাল সবসময় কালো তার থাকে, আমরা কালোটাইকে ধরলাম এখানে, এটা হচ্ছে কালো, এটাকে ধরলাম লাল, এটাকে ধরলাম হচ্ছে হলুদ। 3 কালারের 3টা তার আমরা 3 তার বিশিষ্ট একটা সিলিং ফ্যানে পাইলাম। পাওয়ার পরে আমরা হচ্ছে 2 পিন প্লাগ থেকে সিরিজ টেস্টিং ল্যাম্পের যে তার দুইটা পাইছি, একটা তারকে এখানে ধরছি। লাল প্লাস কালো যখন ধরলাম, আমাদের টেস্টিং যে ল্যাম্পটা সেই ল্যাম্পের আলোটা মৃদু আলোয় জ্বলল। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই মৃদু আলোর পরিমাণটা কেমন, কারণ আমরা জানি স্টার্টিং কয়েলের আলো একটু বেশি হবে, রানিং কয়েলের আলো আরেকটু তুলনামূলকভাবে কম হবে। তাহলে আমি লাল আর কালো, এখানে লাল কালোটা কিন্তু আমার কয়েল বাইরে 8 করছি বিধায় দেখা যাচ্ছে, কিন্তু সিলিং ফ্যানের ভিতরে কেমন কয়েল কোটার সাথে আছে আমরা কিন্তু জানি না। ওখানে একটা আইডিয়ার উপরে আমাকে ধরে এই কাজটা করতে হবে। তাহলে আমি এখানে লাল এবং কালোতে যখন ধরলাম যে আলো দেখাচ্ছে হচ্ছে সিরিজ টেস্টিং ল্যাম্পের আলো আমরা পাচ্ছি হচ্ছে 60%। যেহেতু মৃদু আলো জ্বলছে, পূর্ণ আলো তো সে জ্বলবে না, ভাবতেছি যে আমরা লাল প্লাস কালো যখন ধরলাম 60% আলো পাইলাম। তো এই আলোটা আমরা ফাইন্ড আউট করলাম। যখন হলুদ এবং কালো ধরবো এখানে, তখন আলো পাইলাম মনে করেন 40%। আগেরটার চোখে তুলনামূলকভাবে আলো আরো কমে গেছে। এই দুইটার আলো আমরা ফাইন্ড আউট করে রেখে দিচ্ছি। এখন আমাদের বাকি থাকলো কোন দুইটা তার ধরা, লাল এবং হলুদ, এই দুইটা তার বাকি আছে। তো আমরা লাল প্লাস হলুদ এই দুইটা তার যখন ধরবো, তখন আলো নেমে আসবে মনে করেন যে 30%। তাহলে সবচেয়ে আলো কম কার পাইলাম আমরা? যখন লাল এবং হলুদ ধরলাম তখন আলো একবারই কম পাইলাম, তাই না? তো সিরিজ টেস্টিং ল্যাম্প পদ্ধতিতে কি হবে, আমরা 3 মাথায় জানি না কোনটা কি মাথা, অন্ধলোক যেরকম পথ চলে না দেখে বা আইডিয়া করে, আমাদের তো এখানে আইডিয়া করে ধরতে হবে যে কোনটা কোন জিনিস। তা আমরা লাল কালো ধরলাম, দেখলাম যে আলো মোটামুটি উজ্জ্বল, যেটা আমরা 60% ধরলাম সিরিজ টেস্টিং ল্যাম্পের বাতি। হলুদ কালো যখন ধরলাম তখন 40%, লাল আর হলুদ যখন ধরলাম তখন সিরিজ টেস্টিং ল্যাম্পের বাতিটা একবারেই মৃদু আলোয় জ্বললো, কম আলোয় জ্বললো। তাহলে সিরিজ টেস্টিং ল্যাম্পের বাতিটা যে অবস্থায় সবচেয়ে কম আলোয় জ্বলবে, আমরা বুঝে নিব যে এই দুইটা ধরার পরে যেহেতু সবচেয়ে কম আলো জ্বলছে, যেটা আমি ধরি নাই, যেই প্রান্ত ধরি নাই, লাল এবং হলুদ ধরছে, আলো সবচেয়ে কম, ধরি নাই কোনটা, কালো প্রান্ত। তাহলে কালো প্রান্তটাই আমার নিউট্রাল প্রান্ত অথবা কমন প্রান্ত। তো আমাদের যখন কমন প্রান্তটা বের হয়ে যাবে, তখন আমরা কমন প্রান্ত যখন বের হয়ে গেল, তখন আমাদের বের করতে হবে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। তাহলে এটা তো কমন। এখন আমাদের সিরিজ টেস্টিং ল্যাম্পের থেকে যে 2 পিন প্লাগের দুইটা তার, একটা তারকে আমি এখানে ফিক্স করে ধরে রাখবো, আর আরেকটা তারকে এখানে যখন টাচ করব, আলো দেখলাম একটু বেশি, এই তারটা খুলে আবার এখানে যখন ধরলাম তখন দেখলাম যে আলো আরেকটু কমে গেছে। তাহলে যার আলো কম আমি বুঝবো যে এটা হচ্ছে রানিং কয়েল, যা আলো বেশি সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। এই স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলে ফাইন্ড আউট হয়ে গেলে আমরা তারপরে ক্যাপাসিটর সংযোগ করব। তো আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে ফাইন্ড আউট করব সেটা আগে কয়েল ফাইন্ড আউট একবারই করি, তারপর হচ্ছে ক্যাপাসিটরটা কানেকশন করব। তো ডিজিটাল মাল্টিমিটারে যদি আমরা প্রথমে ওহম মিটার রেঞ্জে রাখার পরে লাল এবং কালো প্রান্তে যদি আমি মাল্টিমিটারের 2 প্রান্ত ধরি, তখন
এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স দেখাবে। ধরলাম এই রেজিস্ট্যান্সের মান 320 বা ধরলাম যে 220 ওহমের একটা রেজিস্ট্যান্স আমরা এখানে পাইলাম। যখন হলুদ এবং কালো এই দুইটাতে ধরলাম তখন রেজিস্ট্যান্সের মানটা যেহেতু রানিং কয়েল আরো কমে গেল। এখানে ধরলাম 180 ওহম পাইলাম। এরপরে বাকি থাকলো নীল, লাল এবং হলুদ। এই দুইটা প্রান্তে ধরলে আমাদের যেহেতু দুইটা কয়েল এখানে সিরিজে আছে, আমরা জানি সিরিজে কোনো যদি আমরা লোড সংযোগ করি রেজিস্ট্যান্স গুলো কি হয়, যোগ হয়ে যায়। আমরা সিরিজের যে সূত্র জানি R1 প্লাস R2 প্লাস R3, সেই সূত্র অনুযায়ী এইটা যদি R1 ধরি এটা R2, তাহলে R1 প্লাস R2। এখন এটার তো একটা মান পাইছি 220, এইটার মান পাইলাম হচ্ছে 180। তাহলে এই দুইটা যোগ করলে মান আমার চলে আসবে কত, 400 ওহম। এখন আমাদেরকে বুঝতে, এগুলা খাতাতে ছোট করে নোট করে নিতে হবে যাতে করে আমি ভুলে না যাই। যখন আমি নোট করে নিলাম কোন দুইটা ধরার পরে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি আসলো সেটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যে দুইটা ধরার পর রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি আসছে সেটা কোনটা, লাল এবং হলুদ। এই দুইটা ধরতে রেজিস্ট্যান্স বেশি আসছে। যেটাতে ধরলে রেজিস্ট্যান্স বেশি আসছে, যেটা এখনো ধরি নাই, সেটাই হচ্ছে কমন প্রান্ত। তাইলে আমাদের যা রেজিস্ট্যান্স বেশি আসবে যে দুইটা ধরার পরে, এটা ধরলাম এটা ধরলাম, রেজিস্ট্যান্স বেশি আসলো, কিন্তু আমি এখনো যেটা ধরি নাই ওইটাই আমার কি প্রান্ত, কমন প্রান্ত। তাহলে আমি এখন এই কমন প্রান্ত যখন ফাইন্ড আউট হয়ে গেল, তাহলে আমি এখন কমন প্রান্তের মধ্যে মাল্টিমিটারে একটা তার রাখলাম, ডিজিটাল মাল্টিমিটারে একটা প্রান্ত ধরলাম লালে, দেখলাম যে আমি পাইলাম 220 ওহম। কালোটা ঠিকই রাখলাম, আরেকটা তার ধরলাম হলুদে, তখন দেখলাম যে আমরা রেজিস্ট্যান্স পাইলাম 180। এখন এখান থেকে যার রেজিস্ট্যান্স বেশি বুঝে নিলাম যে এটা স্টার্টিং কয়েল, যার রেজিস্ট্যান্স কম এটা হচ্ছে রানিং কয়েল। তাহলে আমরা সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়েও কিভাবে 3 তারের কয়েল আইডেন্টিফাই করব এবং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে 3 তারের কয়েল আইডেন্টিফাই করব আশা করি বুঝতে পারছি। এখন আমরা করব হচ্ছে ক্যাপাসিটর সংযোগ। তো আমাদের যখন কয়েল আইডেন্টিফাই হয়ে গেল, স্টার্টিং কয়েলের সাথে আমরা জানি ক্যাপাসিটরটা সিরিজে থাকবে। তো আমরা স্টার্টিং কয়েলের এখানে একটা সোজা বুদ্ধি হচ্ছে, ওখানে কিন্তু 4 তারের 2টা তারকে আমার অ্যাড করতেছে, এখানে কিন্তু ওরা একটা তার আলাদা করেই রাখছে। এতে করে এখানে আমার পোলারিটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা একেবারেই কম, কোনোভাবেই হবে না। যদি যে ভিতর থেকে 2টা তার শর্ট করছে সে যদি ভুল করে পোলারিটি উল্টায় পাল্টায় না দেয়, তাহলে কিন্তু আমার কখনো এখানে ভুল হওয়ার কথা না। আমার নিউট্রাল প্রান্ত যখন ঠিক হয়ে গেল, স্টার্টিং কয়েলের এক মাথায় আমি ক্যাপাসিটর দিয়ে দিলাম, ক্যাপাসিটরের অন্য মাথাটা নিয়ে হচ্ছে আমি রানিং কয়েলে দিলাম, এবং রানিং কয়েলের সাথে যে প্রান্তটা আছে সেখানে আমি হচ্ছে ফেজ লাইনটা অ্যাড করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের ফ্যানটা এখানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজে ঘুরবে। এখানে কোনো কারণেই যদি ভিতরে কানেকশন উল্টা পাল্টা ছাড়া কোনো কারণেই ফ্যান ক্লকওয়াইজে ঘোরার কথা না। তাহলে আমরা দুই পদ্ধতিতে কিভাবে হচ্ছে সিলিং ফ্যানে ক্যাপাসিটর সংযোগ করব আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।